যেহেতু একটা প্রকৃতির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা কাজ করছি, তো পুরোটাই খোলা, এবং তার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরো কাজটা মাটি। তো এইটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমি বীরভূমের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি এবং অনেক খোঁজার পরে সম্মুখে খুঁজে পেয়েছিলাম। এই জন্য একজন আমাকে টোটো ড্রাইভার সাহায্য করে, টোটো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম গ্রামে গ্রামে, সাঁওতালদের গ্রামে গ্রামে। নাম দিত লক্ষ্মী, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ওদের যে সমস্ত নাম হয় ছেলে মেয়েদের, এইসব পুতুলদের নাম দিত ওরা। এখন আর সেই শিল্প, এবারে সেই শিল্পটা বলছি 5-6টা ফ্যামিলির মধ্যে বেঁচে আছে এবং আগামী দিন আর খুঁজে পাওয়া যাবে না। আপনি নিজেকে তাহলে কি বলেন? আমাদের চোখে তো আপনি কারিগর, শিল্পর কারিগর হতে পারে। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু, আর আজকে আমার সাথে রয়েছেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমাদেরকে কিন্তু নিদর্শন দেখিয়েছে, ইতিহাসকে দেখিয়েছে। আমরা সবসময় বলি ইতিহাস খুঁজে পাওয়া যায় না, উনি কিন্তু বারবার ফিরিয়ে এনেছেন। আজকে আমার সাথে রয়েছেন মলয় রয়। মলয় বাবু, স্বাগত আপনাকে। সবাইকে আগাম শারদ শুভেচ্ছা। আগাম বলা যাবে না, শারদ শুভেচ্ছা শুরু হয়ে গেছে। সবাইকে শারদ শুভেচ্ছা। আপনার মুখের হাসি আরো চওড়া হওয়া উচিত, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন আমরা এখানে রয়েছি, মানুষের যা ভিড়, যা কৌতূহল, মানুষ যেভাবে দেখার জন্য লাইন দিয়ে রয়েছে, একজন শিল্পী এর থেকে বড় উপহার, অ্যাওয়ার্ড আর কি হতে পারে? কিছুই হতে পারে না। কারণ আমরা যখন কাজটা শুরু করি না, তখন তো একটা তার পেছনে একটা অধ্যাবসায় থাকে, একটা স্টাডি থাকে, হ্যাঁ, প্রচুর মেহনত থাকে। এবং শুধু আমি একা নয়, আমার সাথে যারা সহশিল্পীরা ছিল তারা সবাই মিলে এই রকম একটা মানে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বলতে পারা যায়, কারণ গরমকাল থেকে শুরু হয়েছে, বর্ষা এখনো শেষ হওয়ার নাম নেই, তার মধ্যে দাঁড়িয়ে আমি কাজটা করেছি। এবং সবাই দেখেছে যে পুরো ব্যাপারটাকে প্যান্ডেল হিসেবে দেখিনি, একটা পুরো খোলা আকাশের নিচে, যেহেতু একটা প্রকৃতির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ একটা কাজ করছি, তো পুরোটাই খোলা, এবং তার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরো কাজটা মাটি। তো এইটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তারপরে একটা এমন একটা গোষ্ঠীকে নিয়ে কাজ করছি, তাদেরকে খুঁজে বার করাটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কাজ শুরু করি, তখন কিন্তু কি পাবো এই ব্যাপারটা চিন্তা থাকে না। ভগবান বলে গেছিলেন শ্রীকৃষ্ণ গীতাতে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি কিন্তু ফলের আশা করে কাজটা শুরু করিনি, কিন্তু এখন দাঁড়িয়ে যখন দেখছি যে এত লোক মারামারি করছে আসার জন্য, হ্যাঁ, রীতিমতো যুদ্ধ লেগে যাচ্ছে, এটা কিন্তু সেই একটা মনে পড়ে যাচ্ছে সে কোনো একটা যাত্রাপালায় একটা ভিলেনকে জুতো ছুঁড়ে মেরেছিল। আমার ওই ব্যাপারটা মানে এটাই হচ্ছে সাকসেস। আমি খুব দামি একটা কথা বললেন, প্রাকৃতিক দুর্যোগ এবছর মনে হয় শিল্পীদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যাকে মনে হয় না কোনো কিছু ভাবেই আটকানো সম্ভব এবং প্রেডিক্ট করা সম্ভব। এবং আপনি যা তৈরি করেছেন, যেভাবে দেখাচ্ছেন, আমি ইতিহাসের কথা বললাম, কারণ সত্যি তো এইরকম মহল, এইভাবে যে আমরা সৃষ্টিগুলোকে আপনি আবার আমাদেরকে দেখাচ্ছেন, সত্যি খুব বড় চ্যালেঞ্জ ফেস করতে। অবশ্যই চ্যালেঞ্জ। আমি তো পরশুদিন রাত্রেবেলা ঘুমাতে পারিনি সারা রাত। কেন? যে কি হবে, যেভাবে নেমেছিল, মানে আমি ভাবছি যে কি হবে, আলটিমেটলি মানে কিছু থাকবে তো। আমি মানে ওই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ডাক্তারবাবুর সাথে মানে ছাতা দিয়েছিলেন, আমি বৃষ্টির মধ্যে ভিজে দেখতে এসেছি কি কন্ডিশন আছে। সারা রাত ঘুমাতে পারিনি। মানে ব্যাপারটা যেমন সকালবেলা আমি আগে মানে প্যান্ডেলে ঢোকার সাহস ছিল না, আমি আমার স্টাফকে জিজ্ঞেস করছি যে কি আছে ঠিকঠাক দেয়। মানে এই ব্যাপারটা মানে চ্যালেঞ্জ তো সারা সমগ্র পুজোটা মানে প্রস্তুতিকালে ছিলই। মানে একটা মানে বৃষ্টি বাদলের মধ্যে থেকে সবসময় কাজ করতে হয়েছে, লড়াই করে ভিজে ভিজে কাজ করেছে আমাদের লোক। মনে হয় আমি ইতিহাসের কথা বলেছিলাম শুরুতে, আমরা যা ভেবে ফেলেছিলাম যে যেগুলো ইতিহাস হয়ে যাবে, যেভাবে আপনি মণ্ডপ তৈরি করেছেন, যে গোষ্ঠীকে নিয়ে এসছেন, তাদেরকে খুঁজলেন কি করে একটু যদি বলেন। দেখুন, আমি এই যে কাজটা করেছি চদর বদর নিয়ে, মানে চদর বদর অ্যাকচুয়ালি ওদের কথায়, মানে শুদ্ধ বাংলায় বলতে গেলে চাদর বাঁধুন। আচ্ছা, ওদের মানে কাদের একটু মানে সাঁওতাল, আমি সব বলবো, সাঁওতাল কমিউনিটি, যারা সাঁওতাল গোষ্ঠী আমাদের দেশে। তো এই চদর বদর সম্বন্ধে আমি গত বছর পুজোর কাজ করতে করতে খোঁজ পেয়েছিলাম। আচ্ছা। এবং তারপরে আমি পুজোর পরেই মানে হাতে বেড়াচ্ছি, আমি আম্বেদকর ভবনে গেলাম। ওখানে শুনেছিলাম যে একটা পাপেট একটা রয়েছে ওখানে আম্বেদকর ভবনে চদর বদরে। তো সেটা শুনে আমি আম্বেদকর ভবনে গেলাম। আম্বেদকর ভবনে যখন গেলাম, যে ওদের সম্বন্ধে কিছু ইনফরমেশন যাতে পাওয়া যায়, তো ওখানে যিনি উপাচার্য ছিলেন বললেন যে দেখুন, আমার কাছে খালি পুতুলটাই রয়েছে, আর কিছুই নেই। আপনাকে আমি লাইব্রেরি দিতে কাউকে দিই না, আপনাকে আমি লাইব্রেরিটা দিয়ে দিচ্ছি, আপনি পড়াশোনা করতে চাইলে করতে পারেন, এর থেকে বেশি কিছু পারবো না। আচ্ছা।
তারপরে আমি অনেক মানে খোঁজ খবর নিতে নিতে, মানে যদিও জগৎটা এখন ছোট হয়ে গেছে ইন্টারনেটে, Correct, কিন্তু correct, ওদের correct. সম্বন্ধে কিছু পাইনি আমি। আলটিমেটলি একটা নাম পেলাম যার নাম হচ্ছে দমন মুর্মু। দমন মুর্মু। দমন মুর্মু, যিনি হচ্ছেন চদর বদরে একসময় দিকপাল ছিলেন, এবং তিনি হচ্ছেন উত্তর দিনাজপুরে ওনার ঘর। উত্তর দিনাজপুরে আমি যখন খোঁজ খবর করতে শুরু করলাম, অনেকটা জার্নি করার পরে দেখলাম মানে দমন মুর্মু 2 বছর আগে মারা গেছেন। সে কি? এবং মারা গেছেন আমি শুনে খুব মানে আমার বুকে লাগলো। না, আপনি তো ওনার সাথে দেখা করতে গেছিলেন? মানে না, ওনার সম্বন্ধে খোঁজ খবর খোঁজ খবর দেখা নিতে। করতে গেছিলাম, খোঁজ খবর নিতে শুরু করেছিলাম। যখন শুনলাম মারা গেছেন, তারপরে আবার জার্নি শুরু হলো যে তার পরের জেনারেশনটাকে পাওয়া যায় কিনা। আচ্ছা তারপরে পেলাম সোম মুর্মুর নাম। আচ্ছা। এবারে সোম মুর্মুর নাম পেলাম, গ্রামের নাম পেলাম, গ্রাম কোথায় কি ব্যাপার কিচ্ছু জানি না। আমি বীরভূমের প্রান্তরে প্রান্তরে ঘুরে বেরিয়েছি এই জানুয়ারি মাসে। আমার মনে আছে ডেটটা ছিল সম্ভবত 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ থেকে আমার অ্যাকচুয়ালি এই জার্নিটা শুরু হয়েছে। এই মণ্ডপকে হ্যাঁ। কেন্দ্র করে আমি বীরভূমের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি এবং অনেক খোঁজার পরে সোম মুর্মুকে খুঁজে পেয়েছিলাম। এই জন্য একজন আমাকে টোটো ড্রাইভার সাহায্য করে, টোটো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম গ্রামে গ্রামে, সাঁওতালদের গ্রামে গ্রামে। ও জানতো, লোকাল লোক। এবারে যখন সোম মুর্মুকে খুঁজে পেলাম, মানে মনটা আনন্দে ভরে গেল। সোম মুর্মু একজন দেখালো, সোম মুর্মু ওই বাড়িতে থাকে। আচ্ছা। যখন গেলাম, মানে তখন দেখলাম উনি প্যারালাইসিস পেশেন্ট, এবং উনি মুখ থেকে লালা বেরিয়ে যাচ্ছে, উনি হাঁটতে পারছেন না বলে। আমি তো মানে অনেক কষ্টে বললেন যে বছর 15 আগে আমি কাজটা করতাম, কিন্তু এখন আমি নড়তে চড়তে পারি না। এবং ওনার একটা, এই যে এখানে দেখবেন অনেক স্কাল্পচার আছে, সেই মানে এখানে আছে, এগুলোকে বলা হয় বানাম। এই বানামটা হচ্ছে অ্যাকচুয়ালি, ওরা তো প্রশিক্ষিত কোনো মানে সংস্থা থেকে মানে আর্ট শিখে আসেনি, প্রশিক্ষিত শিল্পী নয়। এদের শিল্প সত্তাটা নিজেদের মানে বংশ পরম্পরায় চলে আসছে বাপ ঠাকুরদার কাছ থেকে শিখে শিখে। তো এরা কিন্তু নিজেদের কোনো একটা কাঠের গুঁড়ি পেলো, সেটাকেই ওরা মানে একটা স্কাল্পচার, মানে যেটা বাজনা, ওই বাজনাটা বানাতো। তো একটা বাজনা দেখালো যেটা আমার হাতের তৈরি, কিন্তু আমি এখন আর কিছু করতে পারি না। এরপরে উনি বললেন যে আমি 25 বছর আগে একজনকে প্রশিক্ষিত করেছিলাম, তার ফোন নাম্বার কিছু নেই, ওদের কাছে ফোন নাম্বার মানে পাওয়াও মুশকিল, একদম সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়। বললো 40 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, গ্রামের নাম খালি বললো। এবার তারপরে আমার নতুন করে আবার জার্নি শুরু হলো সেই গ্রামটা খুঁজে বের করা। বিভিন্ন সাঁওতাল মানে বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে শেষকালে সেই লোকটাকেও খুঁজে পেলাম। এইভাবেই তাদেরকে খুঁজে বার করেছি আমি। এবং তারপরে গিয়ে ওদের লাইফস্টাইলটাকে আমি পুরো স্টাডি করলাম, ওরা কিভাবে চলে। আমি দেখলাম একটা জিনিস, যে ওরা মানে অ্যাকচুয়ালি চদর বদরে আসছে এই প্রসঙ্গে, তার আগে ওদের প্রসঙ্গে কিছু বলাটা মানে দরকার। ওরা মানে ওরা অ্যাকচুয়ালি সাঁওতালরা এসেছিল 4000 বছর আগে ভারতবর্ষে, কম্বোডিয়া থেকে। এবং তারা এসে মানে মানে তখন উড়িষ্যা বাংলা বিহার নাম ছিল না নিশ্চয়ই, উড়িষ্যা বাংলা বিহারের বেশ কিছু অংশ, অসমের কিছু অংশে বস্তি স্থাপন করেছিল, সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়। খেতে পাক না পাক, দৈন্যতা নিয়ে কিন্তু কোনোদিন কোনো অভিযোগ করেনি কারোর কাছে। আচ্ছা। এদের কিন্তু আমি দেখেছি, ওই পুরুষরা বিশেষ করে দেখেছি, আমি ওদের সাথে থেকেছি, মিশেছি, তো 4 মগ হাঁড়িয়া খেয়ে নিল, কিন্তু এটা নেশা করার জন্য নয়, পেট ভরানোর জন্য। ভাত খেতে গেলে তরকারি লাগবে, ডাল লাগবে, সেই পয়সাটা নেই, ভাতকে পচিয়ে হাঁড়িয়া খেয়ে নিচ্ছে যাতে পেটটা ভরে যাচ্ছে। ওরা সারাদিন একটা ঝিমুনির মধ্যে দিয়ে কিন্তু গয় গতরে খেতে কাজ করে যাচ্ছে, এবং একজন 25 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গিয়ে জন্মজুর খাটে। তো এদেরকে যখন পেলাম, এদের একটাই ব্যাপার, এদের ওই দৈন্যতা নিয়ে অভিযোগ নেই, এরা হচ্ছে নাচ গান অনুষ্ঠান নিয়ে এদের কিন্তু আনন্দ। এবং এইখান থেকেই আমার চদর বদরের জার্নি শুরু। এই যে চদর বদর যে অনুষ্ঠানটা ওদের, এরা কিন্তু অ্যাকচুয়ালি যেটা করতো সেটা হচ্ছে ওই গ্রামে গ্রামে ঘুরে দাসাই পরবে বা এই দুর্গাপুজোর ষষ্ঠী থেকে ওরা ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামে গিয়ে গান বাজনা করতো, এই পাপেট শোটা করতো আর গান গাইতো। গানগুলো হচ্ছে সরল কাব্য রসে তৈরি, নিজেদের মানে ঘটনাক্রমকে সাজিয়ে। এই একটা বলছে 10 টাকার টিকুলি 12 টাকার চন্দ্রহার জলে পড়িল, মানে গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য একটা চন্দ্রহার কিনেছিল, সেটা জলে। এইরকম একটা সরল কাব্য রসের গান বাঁধা। চাষের মাঠে চাষ করেছিল, জল হয়ে গেল, চাষটা আর হলো না, তখন আবার আফিং চাষ করলো, সে আফিং গাছে পোকা লেগে গেল। হ্যাঁ, বলছে হায় রে চাষি, হায় রে ভগবান। মানে এইভাবে মানে ওদের নিজস্ব ঘটনাক্রম দিয়ে ওদের গানগুলো বাঁধতো, এবং এই গানগুলো গেয়ে গিয়ে ওরা ভিক্ষে করতো। ওদের কথায় ভিক্ষে, আমার কথায় ভিক্ষে নয়। কারণটা হচ্ছে, আমার ওখানে রয়েছে দেখবেন চাল রাখা রয়েছে, এই যে ভিক্ষেটা ওরা নিয়ে আসতো, মানে আমি বলছি কালেক্ট করতো, ভিক্ষে বলতে পারবো না, কারণ হচ্ছে ওইগুলো এনে কিন্তু নিজেদের পেট পালন করতো না। ওরা হচ্ছে সমগ্র গ্রামকে নিয়ে সন্ধ্যাবেলা ফিস্ট করতো। এটাই আমাকে বেশ অনুপ্রাণিত করেছিল, যে এই যে একটা সবার জন্য কিছু করা। আমরা যে ধরুন কোনো একটা ডিজাস্টার হলো বা কিছু একটা হলো, আমরা তো ভিক্ষে করি লোকের কাছে যে কিছু দিন সাহায্য করুন,
দিয়ে আমরা সমগ্র গোষ্ঠীতে সেটাকে আমরা মানে দিয়ে দিই, হ্যাঁ এটা থেকে ভিক্ষে বলা যায় না। তো ওরা কিন্তু সমগ্র গোষ্ঠীর জন্য ওটা কালেক্ট করতো। কারেক্ট। তো এই ব্যাপারটা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল ওদের জন্য। এবং তার থেকেও বড় কথা যেটা, আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম, এই চাদর বাঁধুনি বা চদর বদর আগামী দিনে মহেঞ্জোদারোর মতো মাটির তলা থেকে খুঁজে বার করতে হবে। কারণ হচ্ছে এই যে খোঁজার পেছনে কারণটা কি, সাঁওতাল তো প্রচুর আছে, আমি তো গেলেই পেয়ে যেতাম। অ্যাকচুয়ালি 5-6টা ফ্যামিলি বেঁচে আছে যারা এটা চালাচ্ছে এখন। এটা কত বছর পুরনো শিল্প approx? মানে এদের কথাই তো বলছে, এদের বাপ ঠাকুরদা। আমি তো দেখছি মানে আমি যেটা স্টাডি করে পেয়েছি যে 4000 বছর আগে ওরা যখন এসেছিল ভারতবর্ষে, তখন থেকে এই ধরনের প্রোগ্রাম ওরা চালিয়ে যেত। মানে তখন হয়তো চাদর বাঁধুনি নাম ছিল, অন্য কোনো নাম ছিল, কিন্তু এই প্রোগ্রামগুলো ওদের মানে বহু পুরনো, মানে রীতিটা বহু পুরনো, মানে 1000 বছর আগে গেলেও হয়তো পাওয়া যাবে। ওরে বাপরে। হ্যাঁ, তো আজকের দিনে এসে মুখ থুবড়ে পড়েছে। আমার কথা, এটা প্রযুক্তি এবং প্রজন্মের কাছে হার মানছে। কারণ নেক্সট জেনারেশন, এদের কাছে এন্টারটেনমেন্টের ভাষাটা এখন অন্যরকম হয়ে গেছে। এখন মোবাইল এসে গেছে হাতে হাতে সবার কাছে। ফলে এখন আমি ওদের গ্রামে গিয়ে দেখেছি মোবাইলে ভোজপুরি গান শুনছি, কিন্তু বাপ ঠাকুরদের যে বাঁধানো গান, এই যে স্কালচারগুলো বানাতো, নিজেদের শিল্পসত্তা নিজেদের মানে ভেতর থেকে এটা বেরোতো, সেইটা আর কেউ শিখছে না। ফলে দুঃখের সাথে এরা কিন্তু সেগুলোকে মাটির মধ্যে সমাধিস্থ করছে। আমার ওখানে সেভাবেই করা আছে, সমাধিস্থ করার মতোই। এরা কিন্তু মাটির তলায় সমাধিস্থ করছে। এরা পুত্রবৎ স্নেহ করতো এগুলোকে, পুতুলগুলোকে এরা পুত্রবৎ স্নেহ। সব থেকে বড় কথা, এগুলো নাম দিত মানে পুতুলগুলোর নাম দিত লক্ষ্মী, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ওদের যে সমস্ত নাম হয় ছেলে মেয়েদের, এইসব পুতুলদের নাম দিত ওরা। এখন আর সেই শিল্প, এবারে সেই শিল্পটা বলছি 5-6টা ফ্যামিলির মধ্যে বেঁচে আছে, এবং আগামী দিন আর খুঁজে পাওয়া যাবে না। তো আমি একটা দুর্গাপুজোর প্ল্যাটফর্মে কাজ করছি, একটা শিল্পী। আমি নিজেকে শিল্পী বলি না। তো যাই হোক, কেন আপনি নিজেকে শিল্পী বলেন না? শিল্পীর এখন অনেক ব্যাপার আছে, মানে আমি কি বলবো, মানে শিল্প সত্তার শেষ নেই, সেই অর্থে আমি এখনো পর্যন্ত সেরকম কিছু করে উঠতে পারিনি আমার মতে। এবারে আপনি নিজেকে তাহলে কি বলেন? আমাদের চোখে তো আপনি কারিগর, শিল্পর কারিগর হতে পারে। তো আমার একটা দায়বদ্ধতা ছিল, আচ্ছা, যে যেটা হারিয়ে যাচ্ছে সেটা মানুষ জানুক, দেখুক। Correct. যদি আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই যদি এটাকে জানতে পারে, দেখতে পারে, তাহলে এরাও কিছু কাজ পেলে এদের মধ্যে সেই মানে বেঁচে থাকার জন্য শেষ একটা মানে কাষ্ঠখণ্ড যদি সমুদ্রে পায়, এরা সাঁতার কাটতে পারবে। ঠিক। তো সেই জন্যই আমার এদেরকে নিয়ে আসা, এই শিল্প মানে এই কাজটার উদ্দেশ্যই ছিল তাই। আপনি ইতিহাসকে দেখাচ্ছেন, আমি আগেও বলেছি। মনে হয় একটুখানি আপনার সময়, এটা তো আপনার এবছরের হিন্দুস্তান পার্কে আসলে আমরা যেটা দেখতে পাবো সেটা নিয়ে আমাদের কথা হলো। আপনার বিষয় একটু আমি জানাতে চাই, মানে আপনারও শুরুটা তো অনেকগুলো বছরই হলো, এবং অনেক বছর, প্রায় এক যুগ বলা, যদি 12 বছরকে এক যুগ বলা, তাহলে এক যুগ। এবং এই এক যুগে আপনিও নিশ্চয়ই এরকম প্রকৃতির যেরকম আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, এরকম বহু সময় বহু চ্যালেঞ্জ আপনাকেও ফেস করতে হয়েছে, কখনো বাজেট, কখনো জায়গা। একদম। শুরুটা একটু বলুন না, মানে কতটা চ্যালেঞ্জ ছিল? শুরুটা বলতে, আমি গ্রাফিক্সের থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি ছিলাম আমি গ্রাফিক্সে, হ্যাঁ, মানে আমি তখন কমার্শিয়াল ডিজাইনই করতাম ম্যাক্সিমাম। করতে করতে আমি পাড়াতে একটা সরস্বতী পুজো করলাম, পাড়ার লোক দেখলো। আচ্ছা। তারপরে পাড়ার সবার রিকোয়েস্টে, আমার পাড়া ছিল রামমোহন সম্মিলনী, ঠিক, মানে একদম সুকিয়া স্ট্রিট রামমোহন সম্মিলনী, ওখানেই আমার শুরু। তো বলতে দিদা নেই, ওটা আমার আতুর ঘর, আমার নিজের পাড়া, নিজের ক্লাব। আমি সপ্তমী অষ্টমী দিন ওখানেই থাকি, ওখানেই অঞ্জলি দিই। আচ্ছা। তো ওই শুরুটা হয়েছিল সরস্বতী পুজো থেকে। সরস্বতী পুজো পাড়ার কিছু লোক দেখলো, পাড়ার রিকোয়েস্টে তবে দুর্গা পুজো একটা করলাম। বাহ। তখন সেটা আরো কিছু লোক দেখলো, এবং তখন এবিপি আনন্দ ছিল না, স্টার আনন্দ ছিল সেই সময়। তো স্টার আনন্দ, ওই প্রথম কাজে একটা স্টার আনন্দ অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা আমাকে সম্মানিত করেছিল। তারপরে আস্তে আস্তে বাইরের ফিল্ডে এলাম, আরো লোক দেখলো। এইভাবেই ব্যাপারটা জার্নিটা হয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, একটা সরস্বতী পুজোর কাজ দেখে আমাকে পূর্ণেন্দুদা আমাকে তুলেছিল, তোমাকে আমার কাজে লাগবে অ্যাসিস্ট করার জন্য। তো আমার প্রথম কাজ পূর্ণেন্দুদার সাথে সন্তোষপুর লেক পল্লীতে একটা জবা ফুল হয়েছিল, বিরাট বড়, মনে আছে হয়তো 13 সালে। ঠিক। ওই জবা ফুলটা পূর্ণেন্দুদা ফিল্ম মেকার ছিলেন, তো জবা ফুলটা আমি করেছিলাম। তারপরে কিছু লোকের সাথে পরিচয় হলো কলকাতা, মানে ঘর থেকে বেরোলাম বাইরে, তারপরে পরিচয় হলো। তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে এই জার্নিটা হয়ে গেছে। এবং কাজটা যখন করেছি, আমার একটাই ব্যাপার, যে মানে নিজেকে লয়াল হতে হবে কাজের প্রতি। ঠিক। এবং কাজটা নিজের ভালো লাগার জন্য করি, কি এলো কি গেল সেদিকে আমি তাকাই না। সেটা যারা আমার সাথে কাজ করেছে তারা সবাই জানে। আপনি তো তাহলে একদম শিল্পেরই সাধক।
আমি বললাম আমি সাধক। বাজেট নিয়েও তাহলে সেরকম ভাবেন না? বাজেট আমি প্রথমে একটা বাজেট বলে দিই, কিন্তু তারপরে আজ কি হলো, কি এলো, কি গেল, কোনো দিকে তাকাই না। যখন কাজের নেশায় ঢুকে যায় কোনো কাজের মধ্যে, তখন কারোর দিকে তাকাই না। আপনি কি ইতিহাসকেই বারবার করে আমাদের চোখের সামনে দেখাতে চান? না, সেরকম ব্যাপার না। আমার কিন্তু প্রত্যেকের তো একটা কাজের ধরন থাকে। হ্যাঁ, আপনার ধরন ক্ষেত্রে থাকে। আপনি একটু যদি ভালো করে দেখেন, আমি কিন্তু প্রকৃতি নিয়েও কাজ করেছি। প্রকৃতি মানে যেভাবে সমুদ্র দূষণ হচ্ছে প্লাস্টিকের জন্য, আমি কিন্তু মেসেজ দিয়েছেন সঙ্গে 2022-এর রাজনাগা নবোদয়ের সঙ্গে একটা বিরাট বড় টিম মাছ করেছিলাম, যে প্লাস্টিক কিভাবে খেয়ে নিচ্ছে সারা সমুদ্র জগৎ সংসারকে, এই প্লাস্টিক নিয়ে। এবং কাকতালীয়ভাবে সে বছরই কেন্দ্রীয় সরকার প্লাস্টিক ব্যান ঘোষণা করেছিল, কিন্তু কাজটা আমার ডিসাইড হয়েছিল কিন্তু দুর্গাপুর অষ্টমীতে, মানে 21 সালে। ওরে বাপরে! হ্যাঁ, তারপরে কাজটা করতে করতে দেখলাম আমার সাথে কাকতালীয় মিলে গেছে সরকারি মানে ইয়ে, কিন্তু সেটা তো এখন কেউ মানেও না। আমার দেখুন, আমি সমগ্র জগৎ সংসারকে তো আমি আর মানে পাল্টাতে পারবো না, কিন্তু আমার একটা চেষ্টা যে 10 জন লোক যদি বুঝতে পারে, সেটা ধরে চলতে পারে, তাহলে মানে মানুষ যদি একটু ভালো হয়, প্রকৃতি যদি একটু বাঁচে। কারণ পৃথিবী এখন অসুস্থ, তো পৃথিবীকে যদি কিছুদিন বাঁচিয়ে রাখা যায় আরো। ক্যা বাত! এবং আমি চাইবো যে আপনি যেভাবে পৃথিবীর কথা ভাবছেন, প্রকৃতির কথা ভাবছেন, আমরা সমাজবদ্ধ জীব মানুষ, আমরাও প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। আমরাও চাইবো কিন্তু আপনি এইভাবে ভালো থাকুন, এবং আপনিও বারবার করে আমাদেরকে মেসেজ দিন, যাতে নতুন নতুন ভাবে নতুন নতুন একটা কিছু দেখতে পারি প্রতি বছর, এবং কোনো বার্তা নিয়ে যেতে পারি যেটা আমাদের মনে এবং মাথায় থাকবে। সবসময় চেষ্টা থাকবে, চেষ্টা করি। মানে প্রত্যেক বছর কাজ করার পরে তার থেকেও আরো বড় কাজ করতে হয়। কারণ কি আবার শিল্পী কিন্তু ধরুন মানে কখনো নিচে নামতে পারে না। ঠিক। কোনো শিল্পকর্ম যদি কারোর যদি নিচে নামে না, সেটা যে কোনো ফিল্ডে, ধরুন একটা সিনেমার ক্ষেত্রে বলুন, গানের ক্ষেত্রে বলুন, তাতে ততদিন জনগণ মাথায় তুলে না, ঠিক, নালে কিন্তু ফেলে দেয়। রাইট। এই মুহূর্তে যেভাবে জনগণ আপনাকে ভালোবাসছে, আপনার মণ্ডপে আসছেন, এরকম করে আপনি মাথায় থাকুন, মনে থাকুন। মলয়বাবু, সিটির মহাপুজোতে আসলেন, কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনারা এসেছেন। আপনাকে মানে খুব অসংখ্য ধন্যবাদ সিটি কেবল। আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা, সারা বছরের জন্য শুভেচ্ছা। আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, আপনি নিশ্চয়ই জানেন, যে আমাদের ওই একটু যারা আমরা সচ্ছল জীবনযাপন করতে পারি না, তাদেরকে নিয়ে আমাদের একটা, তাদের মুখে হাসি ফোটানোর একটা প্রয়াস আমরা করি। এই প্রয়াসটা কেমন লাগে, উদ্যোগটা কেমন লাগে? ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি দেখেছি আপনাদের প্রোগ্রামে গিয়ে, সেখানে অনেক মানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতার মধ্যে থাকছে, তাদেরকে আপনারা খাওয়ান দাওয়ান, তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন। এটা আমি প্রত্যেকবারে গিয়ে দেখেছি, আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমি চাই যাতে প্রতি বছর আপনার সাথে আমাদের দেখা হোক, নতুন নতুন গল্প শুনতে পারি। মলয়বাবু, এন্টায়ার টিমের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং সকলকে মানে শারদ শুভেচ্ছা। আপনাকে। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা, তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.